সংযোগ শীর্ষক ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত উর্মি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিজনেস ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত আছি। পৃথিবীতে মানুষের এগিয়ে যাওয়ার পথে তার অন্যতম শক্তি হচ্ছে নিজেদের মধ্যকার যূথবদ্ধতা, অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত থেকে চিন্তা ও কর্মের সমন্বয় ও সম্মিলন সাধনের মাধ্যমে অতীতের চেয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পরস্পরের সাথে যুক্ত থাকার এই জায়গাটিতে জাতিগতভাবেই আমাদের বেশ কিছু ঘাটতি রয়েছে, এবং তা রয়েছে শিল্প ও শিক্ষায়তনের মধ্যেও। তবে শিল্পের সাথে শিক্ষায়তনের যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সাম্প্রতিক সময়ে বর্ধিত গুরুত্ব পেতে শুরু করেছে। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছে, কিন্তু হঠাৎই কোভিড এসে সব এলোমেলো করে দিল। তবে সাম্প্রতিক বা সাময়িক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা থেমে যেতে রাজি নই। আর সেই কারণেই কোভিডের আঘাত কাটিয়ে উঠেও দাঁড়াবার প্রত্যাশায় আজকের এই ওয়েবিনার। আশা করছি আপনাদের এই ওয়েবিনার এবং এই আলোচনা ভালো লাগবে। আজকের এই ওয়েবিনারে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই এর সাবেক কৃতি সভাপতি এবং হামিম গ্রুপের চেয়ারম্যান জনাব এ কে আজাদ, রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের পরিচালক জনাব নিয়াজ রহিম, ল্যাবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্টেট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভাপতি ডক্টর এ এম শামীম এবং স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম শাহজাহান মিনা। ওয়ালাইকুম সালাম স্যার, ধন্যবাদ সবাইকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আলোচনা শুরু করব ডক্টর এ এম শামীমকে দিয়ে, যিনি ল্যাবেড গ্রুপের এমডি হিসেবে একজন উদ্যোক্তা, এসইউবির প্রেসিডেন্ট হিসেবে শিক্ষা খাতের একজন প্রতিনিধি এবং ল্যাবেড হাসপাতালের সিইও হিসেবে একজন চিকিৎসক। শুরুতেই তার কাছে জানতে চাইব, এই ৩ অবস্থান থেকে করোনাকালে ঝুঁকিতে পড়া শিল্প শিক্ষায়তন সংযোগের বিষয়টিকে তিনি কিভাবে দেখেন, আর এই বিষয়ে তার পরামর্শ বা মতামতি কি। স্যার, ডক্টর এ এম শামীম স্যার। আসসালামু আলাইকুম। আমাদের যে আসলে স্টেট ইউনিভার্সিটি করা বা ল্যাবেডের কিন্তু আরেকটা স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, একটা মেডিকেল কলেজ আছে, যেখান থেকে আমাদের নার্স, ল্যাব টেকনোলজিস্ট, তারপর ফিজিওথেরাপিস্ট, রেডিওথেরাপিস্ট এরা কিন্তু তৈরি হয়। তো আমাদের যে স্টেট ইউনিভার্সিটি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স এই দুইটা করার পিছনে কিন্তু উদ্দেশ্য ছিল কি, যে আমরা তো আসলে গ্লোবাল সিটিজেন বানাবো, একটা পূর্ণাঙ্গ মানুষ বানাবো। একটা ছেলে যখন একটা ইউনিভার্সিটি থেকে বের হয়, ও যাতে বের হয়ে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বসে কাজ করতে পারে, ও যাতে তাকে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমাদের কিন্তু কতগুলো ঘটনা আগে থেকে আমাদের ছিল, যেমন আমরা কর্পোরেট সেমিনার করতাম, এখানে আমাদের ফার্মাসিউটিক্যালস, আমাদের কনস্ট্রাকশন কোম্পানি, হসপিটাল, ডায়াগনস্টিক্স, সব জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আসতো, আমাদের স্টুডেন্টরা থাকতো, আমাদের টিচাররা থাকতো, আমাদের মত বিনিময় হতো। আমরা আগে যেমন চিকুনগুনিয়া বা ডেঙ্গু যখন হলো, তখন কিন্তু আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে এসে ল্যাবেড হসপিটালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি হতো, যারা পরীক্ষা করাতো, তাদের আফটার ইফেক্ট কি, বিফোর ইফেক্ট কি, এগুলো দেখে আমরা কিন্তু কিছু রিসার্চ পেপার তৈরি করতাম। এবারে কিন্তু আমরা কোভিড হওয়ার পরে আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আমাদের কোভিড অ্যাডমিটেশনদের উপর কিন্তু কিছু কাজ করেছে, যে আইভারমেকটিন কেমন কাজ করে, তারপর স্টেরয়েড কেমন কাজ করে, তারপর ছেলে মেয়ে বয়স, ব্লাড গ্রুপিং, সিভিয়ারিটির উপরে কেমন তাদের মৃত্যুর হারটা হয়, বা যেমন আমাদের এখন যে হাইফ্লো নেজাল ক্যানুলা, আপনারা তো জানেন সবাই যে হাইফ্লো নেজাল ক্যানুলাতে রোগীদের আউটকাম কিন্তু খুব ভালো। ইনফ্যাক্ট প্রথমে আমাদের যেখানে মৃত্যু রেট ছিল প্রায় 7 আর 10%, এখন কিন্তু এটা 3%-এর নিচে হাসপাতালে নেমে গেছে। আর কোভিড এর ব্যাপারে একটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, আজকে এই 1 ঘন্টা আগে আমাদের খুব ক্লোজ একজন বন্ধু মোহাম্মদ হোসেন, নিউরোলজিস্ট, ও কিন্তু মারা গেল 1 ঘন্টা আগে। হ্যাঁ, তো কোভিডটা কিন্তু কমে নাই, মানে কমে নাই, এবং মানে ভয়ের জায়গা থেকে কিন্তু বের হয় না, কিন্তু তার জন্য তো আমরা থেমেও থাকবো না, আমাদের তো জীবিকা চলতেই হবে। ধরেন আমাদের যে একাডেমিয়া বা ধরেন যে ইন্ডাস্ট্রির মধ্যে যে জিনিসগুলোর জন্য আমরা আগেও ট্রাই করলাম, যে আমাদের উনি আসলেন
একবার আমাদের সঙ্গে কাজও করলেন, তখন উনি বললেন যে গার্মেন্টস সেক্টরে ফ্যাশন ডিজাইনার লাগে, বর্তমানে নাকি বিদেশি প্রায় 10 লাখ লোক আমাদের এখানে কাজ করে। আজাদ ভাই যখন আসলেন তখন বললেন। তো দেখেন 10 লাখ লোক কিন্তু $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। তো আমাদের এটাও কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে, আমাদের মেডিকেল কলেজের সঙ্গে আমাদের একটা কাজ করা আমরা শুরু করেছিলাম, যে কি ধরনের লোক দেশের বাইরে থেকে আসে। যেমন ল্যাবিড কার্ডিয়াক হসপিটাল যখন আমরা শুরু করছিলাম, আমরা প্রায় 300 ইন্ডিয়ান লোক নিয়ে আসছিলাম, কিন্তু স্লোলি কিন্তু আমরা পুরো জিনিসটাকে বদলে ফেলেছি। এখন কিন্তু একজন শুধু শ্রীলঙ্কার লোক আছে, নতুন আসলো। তো একাডেমিয়ার সঙ্গে যোগাযোগটা যদি না হয়, ধরেন যেমন আমাদের হয়তো ফার্মাসিউটিক্যালস আমরা প্রচুর লোক নিই, এখন আমার ফার্মেসি ডিপার্টমেন্ট যদি ফার্স্ট ইয়ার থেকে আমার সঙ্গে অ্যাটাচ করে দেয়, হ্যাঁ, যে কেউ মার্কেটিং এ যাবে, কেউ হয়তো প্রোডাকশনে যাবে, কেউ কোয়ালিটি কন্ট্রোলে যাবে, বা ধরেন আমাদের সেলস ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে, ওরা যদি প্রথম থেকে ইউনিভার্সিটির সঙ্গে বা আমাদের মেডিকেল কলেজের সঙ্গে ওদের একটা ধরেন টেকনিক্যাল নো হাউ বলেন বা টেকনিক্যাল ট্রান্সফার বলেন, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমি রিয়েল লোকটা পাই। একটা ছেলে ধরুন থার্ড ইয়ারে পড়ে ফার্মেসিতে, সে যদি জানে যে ফার্মাসিউটিক্যালস এসে কাজ করবে, সে যদি মাসে একদিন এসে একটা দিন ব্যয় করে আমার সিনিয়র লোকটাকে শিখে, তাহলে কিন্তু সে যখন জয়েন করবে সে কিন্তু 2 বছর এগিয়ে গেল। মানে একাডেমিয়ার ইন্ডাস্ট্রি যদি এক না, বাংলাদেশ কিন্তু উঠবে না। এখন এই যে আপনার আজাদ ভাই বলবে, যেমন ধরেন ফোর্থ রিভলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সব বিগ ডাটাতে চলে যাবে, ব্লক চেইন আসবে, ক্রিপ্টোকারেন্সি আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, বিগ ডাটা আসবে। এগুলাতে ধরেন একটা ছেলেকে পড়ানো হয়, কিন্তু আমরা কিন্তু বিগ ডাটা নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি, যে কোন টেস্টটা কোন রোগী বেশি করে। যেমন ভিটামিন ডি, ভয়ঙ্কর ঘটনা, মানে এগুলো আমি সবার জন্য বলবো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশে 85% লোকের, এবং 85% ডিজিজ কিন্তু ভিটামিন ডি রিলেটেড। এটা আমি কিন্তু মানে প্র্যাকটিসিং ফিজিশিয়ান না, কিন্তু আমি কিভাবে জানি, আমাদের রিপোর্টগুলা হয়, আমাদের রুগীর সবগুলা আমাদের ডাটাগুলা থাকে। যেমন ধরুন ডিপ্রেশন, আমরা এরকম 100টা রুগী দেখছি, ডিপ্রেশন 50 to 60, ভিটামিন ডি যেখানে 11-12, আমরা যখন 3 মাস চিকিৎসা করলাম পুরো ডিপ্রেশন ভালো। মানে ভয়ঙ্কর ব্যাপার। এই যে এবার কোভিড যে হচ্ছে, কোভিডের সঙ্গে ভিটামিন ডি একটা ম্যাসিভ মানে ম্যাসিভ একটা যোগাযোগ আছে। এই জিনিসগুলা কিন্তু একমাত্র আজাদ ভাই তো অনেক বড় ব্যবসায়ী, ওনার অনেক অর্গানাইজেশন, নিয়াজ রহিম সাহেব তো বাংলাদেশে কর্পোরেটে 1 নাম্বার, ওনাকে সবাই ফলো করতেন। আমি জানি রহিম আফরোজ, যে রহিম আফরোজ যেটা হয়, রহিম আফরোজের এই এরকম কালচার এরকম, ওনারা দুইটা সাংঘাতিক, মানে একদম আইকনের মতো। ওনাকে খুশি করার আমি বলতেছি না, আসলেই তাই। আজাদ ভাই একটা রিয়েল গুড ব্যবসায়ী, অনেক বড় করে ফেলছে উনি, হাজার লোক ওনার এখানে কাজ করে। নিয়াজ রহিম ভাই কর্পোরেট একটা কালচার নিয়ে আসে। তো আমাদের এই সবগুলোই কিন্তু আমরা যদি একাডেমির সঙ্গে না নিই, ধরুন একটা ছেলে কিচ্ছু জানে না, এসে চট করে আমরা একটা জায়গায় বসাই দিই, ওরিয়েন্টেশন 7 দিন কিচ্ছু হয় না। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশ তো কত পিছিয়ে গেছে দেখেন। ইন্ডিয়ান একটা লোক আমাদের 10 গুণ বেতন নিয়ে চলে যায়। তো এগুলোর থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের লোক বলি যে লোক আমাদের জনবল হলো আমাদের শক্তি, কিন্তু এটা মুখে বললে তো হবে না। আমাদের নন স্কিল লোক প্রচুর লোক, এই লোকগুলোকে তো আমাদের স্কিল করতে হবে। এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আজাদ ভাইয়ের মতো লোক, নিয়াজ রহিম ভাইয়ের মতো লোক, এনাদের মতো লোককে কিন্তু আমাদের সঙ্গে ইনভলভ করতে হবে। আমাদের লোকজন ওনাদের এখানে যেতে হবে, ওনাদের এটা দেখতে হবে, ওনাদের কথা শুনতে হবে, ওনাদের এক্সপিরিয়েন্সটা বুঝতে হবে। খালি একটা লেকচারে কিন্তু এটা হবে না। এটা কিন্তু আসলে মানে আমি তো আমাদের ভিসি সাহেবকে বলছি, আমাদের মেডিকেল কলেজ প্রিন্সিপালকে বলছি যে আপনারা ফার্স্ট ইয়ার থেকে ওনাদেরকে করায় দেন। আরেকটা হিসেবে বলি যে কোভিডকে কিন্তু আমি কোনোভাবেই কোনো ব্যারিয়ার মনে করি না। দেখেন 100 বছরে একবার একটা কোভিড হবে। এই যে আজাদ ভাইয়ের কোভিড হয়েছিল, খুব সাফার, আমারও কিন্তু পজিটিভ ছিল, গতকাল নেগেটিভ হয়েছে, আমরা তো দইমা যাই নাই। এখন কোভিড বইলে আমার টিচাররা যদি সব ঘরে ঢুকে যায়, আমার স্টুডেন্টরা যদি বের হয়ে ঘরে ঢুকে যায়, হবে না তো। ওনাদের এর মধ্যে কিন্তু ওয়েবসাইটে পড়াশোনা করতে হবে, ইন্ডাস্ট্রিতে যাইতে হবে, ট্রেনিং এর কথা চিন্তা করতে হবে, বিদেশে লেখালেখি করতে হবে, কমিউনিকেশন করতে হবে, লিঙ্কডইনের সঙ্গে যাইতে হবে। মানে কোভিড আমাদেরকে কিন্তু বসাইতে পারবে না। এই যে আজাদ ভাই, নিয়াজ রহিম ভাই, আমরা কিন্তু অন্যরকম। আমাদেরকে কিন্তু কেউ কখনো আটকে রাখতে পারে না। এইটা আমি
একাডেমিতে খুব দেখি যে একাডেমিতে যেটা হয় এরা খুব কনজারভেটিভ হয়, এরা নিজেদেরকে সরায় রাখে, এরা ভয় পায়। যেমন আজকেও কিন্তু আমি অফিস করলাম হাসপাতালে, যেমন হাসপাতাল তো আমাদের সব থেকে খারাপ জায়গা, তা আমাকে তো দমায় রাখতে পারতেছে না। আমি যদি না যে আমার রুগীরা তো, যেমন ধরুন আল্লাহ দিলা আমাদের এই কোভিডে, মানে আমি অনেক নাম বলতে পারবো যে এরকম সব বড় বড় লোকগুলো আমাদের এখানে ভর্তি, এই মিনিস্টার ছিল, এই এমপি, এই বিচারক মারা যাচ্ছে। মানে এটা আমি বলি এখন এটা কি জন্য হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা গত 6 মাস ধরে এগুলোকে ফলো করতেছি, তাদের ডাটা রাখতেছি। এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার বলি, কোভিডে আমি যেটা দেখতেছি যে আর্লি ট্রিটমেন্ট যদি শুরু করেন একটা লোক মারা যাবে না, আর যদি ওয়েট করেন, ভয় পান, 4 দিন 5 দিন 7 দিন লুকায় রাখেন, জ্বরটা বের হলে মানে যখন বেশি হয়ে যাবে, যখন একটু শ্বাসকষ্ট, তখন কিন্তু ডেথ রেট 25%। আমাদের কিন্তু বাঁচতে হবে। এখন দেখেন বাইরে বলে যে সেকেন্ড ওয়েভ, আসলে কিন্তু সেকেন্ড ওয়েভ না, ওই ফার্স্ট ওয়েভটাই কিন্তু চলতেছে, হয়তো ফার্স্ট ওয়েভটাই কিন্তু চলতেছে এখন, এবং এটা আরো চলবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে। আর ভ্যাকসিনটাও কিন্তু আমরা যেভাবে যত তাড়াতাড়ি আশা করতেছি তত তাড়াতাড়ি আসবে না। তো না আসলে এটা কিন্তু আমি কোনো হতাশার কথা বলতেছি না, আমি বলতেছি কি আমাদের দুই দিকেই করতে হবে, আমাদের জীবিকাও রাখতে হবে, জীবনও রাখতে হবে, সেখানে থাকতে হবে, দরকার ছাড়া বাইরে যাওয়া যাবে না, কিন্তু কাজ চালাইতে হবে। আর একাডেমিক পিপল বলি, স্টুডেন্ট বলি, টিচার বলি, ওনাদেরকে কিন্তু এই সময় সব থেকে বেশি কাজ করতে হবে। একটা ভালো বই বের করা, ভালো একটা জার্নাল বের করা, একটা বিদেশি অর্গানাইজেশনের সঙ্গে যোগ করা, বিদেশি দুটো টিচারকে এখানে ঢুকানো, এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনারা যা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা, ওনাদের এইচআর এর সঙ্গে যোগাযোগ করা, এগুলা কিন্তু আমি মনে করি যে আমাদেরকে থামায় রাখতে পারবে না। বরং আমরা সারা পৃথিবীতে আগেও দেখছি যে ডিফিকাল্টি কিন্তু অপরচুনিটি গুলাকে আনে, অল দি ডিফিকাল্টিজ ব্রিংস অপরচুনিটিজ। কোভিডকে আমাদের অপরচুনিটি ভেবে ইনফ্যাক্ট আমাদের আগে যেতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য। এখন আমি যাব আমাদের আজকের ওয়েবিনারের দ্বিতীয় আলোচক জনাব নিয়াজ রহিম স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোভিড এর কারণে শিল্প শিক্ষায়তন সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে আমাদের শিক্ষার্থীরা, যারা শিল্প কারখানায় যে ইন্টার্নশিপ করত, খণ্ডকালীন কাজ করত এবং নানাভাবে সেখানে কাজ শেখার সুযোগ পেত। এই শিক্ষার্থীদের এখন কি হবে? ভবিষ্যতের কর্মবাজারের জন্য নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলবার এই প্রস্তুতি এখন তারা কিভাবে নেবে? শিল্প খাতই বা এ ব্যাপারে তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? ওভার টু ইউ নিয়াজ রহিম স্যার। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি শুরু করি এভাবে। শাবিম ভাই তো আমি বলবো খুব সুন্দরভাবে একটা পজিটিভ মেসেজ দিয়েছেন যে কোভিড আমাদেরকে দমন করতে পারবে না ইনশাল্লাহ। আমি বলবো কোভিড আসার পরে ডেফিনেটলি আমাদের শিল্পক্ষেত্রে, আমাদের কমার্শিয়াল সেক্টরে কিন্তু ডেফিনেটলি এটা বড় ধরনের ডিসরাপশন নিয়ে আসছে ইন অলমোস্ট এভরি সেক্টর। আমাদের যেমন উই আর ট্রাইং টু, এখন আমাদের স্ট্রাগল হলো মানে কিভাবে অপারেশনাল কস্ট কমাবো, প্রফিটেবিলিটি মেনটেন করবো, বিকজ মানে আমাদের মার্কেট লুজ করেছি, আমরা অনেক কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরেও দেয়ার আর লট অফ অপরচুনিটি উইচ ইজ বিং ক্রিয়েটেড। তো আমাদেরকে এই কোভিডের মধ্যে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই সিচুয়েশন থেকে আমাদেরকে অপরচুনিটিসগুলো বের করে নিয়ে আসতে হবে। তো আমি এখানে যেটা বিশেষভাবে বলবো, ইভেন স্বাভাবিক সময়েও আমি কিন্তু সবসময় ইউনিভার্সিটি একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রির রিলেশনশিপটাকে প্রমোট করতাম। আমি যেতাম ইউনিভার্সিটিতে যে আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করবেন। আমি ইন্টার্নদেরকে যেটা পাঠাচ্ছেন, ওনারা আসছেন, আমাদের সাথে কাজ করছেন, বেড়ে যাচ্ছেন। যারা বেড়ে যাচ্ছে আমরা চেষ্টা করি ওদেরকে আমাদের অ্যাম্বাসেডর হিসাবে তৈরি করে বাইরে পাঠানোর জন্য, এবং ম্যাক্সিমাম একটা মেন্টর দিয়া গাইড করা, ইন্টার্নদেরকে একটা তৈরি করা। বাট এখন যে সিচুয়েশনটা আসছে এইখানে আমাদের গতানুগতিক সিস্টেমে কিন্তু আমরা যেতে পারবো না। উই হ্যাভ টু, আমাদের সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়ে গেছে, আমাদের একটা নিউ নর্মাল চলে আসছে এখানে। এখন আমি যেভাবে ভবিষ্যৎ দেখছি সেটা হলো ইউনিভার্সিটি এবং স্টুডেন্টদের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে এই নতুন সার্কামস্ট্যান্সে আমি কিভাবে ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করাবো, খাওয়াবো, যেটাকে আমরা বলি যে মানে এটা জানাটা খুব দরকার যে আমরা ইন্ডাস্ট্রি আজকে কি দরকার। ইন্ডাস্ট্রি
যারা বিজনেস করছে তাদের মানে তারা ইকোনমিকলি কিভাবে ইন্টার্নদেরকে ইউজ করতে পারবো, ইন্টার্নরা কিভাবে কোম্পানিকে বা ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করতে পারবো, সেটা শামীম ভাই কিন্তু অনেকটা কভার করেছে। আমাদের প্যাথোলজি ওনার অনেক কিছু, ইভেন আমাদের ক্ষেত্রেও অনেক জিনিস আছে যেখানে আমরা যেমন এনার্জি নিয়ে কাজ করি, এগ্রিকালচার নিয়ে কাজ করতাম, আমরা কিন্তু জানতাম না যে ইউনিভার্সিটিতে কি ধরনের লেখাপড়া করা হচ্ছে যেটা আমার ইন্ডাস্ট্রিতে ম্যাচ করবে। অ্যান্ড অলওয়েজ দেয়ার ওয়াজ এ গ্যাপ আমাদের নলেজ অ্যান্ড একাডেমি। তো আমি এখানে যেটা আমার বক্তব্য হবে যে একাডেমিয়া থেকে দে নিড টু স্টেপ আপ টু উইথ গ্রেটার রেসপন্সিবিলিটিস, যেখানে তারা একটা ব্রিজ ক্রিয়েট করবে বিটুইন দি কর্পোরেট অ্যান্ড দ্য গ্র্যাজুয়েটস। এখানে দ্য বেস্ট ফর্ম এটা করা হলো টু এনকারেজ দ্য গ্র্যাজুয়েটসকে আরও ক্রিয়েটিভ হওয়া, শুধু থিওরিটিক্যাল নলেজের সীমাবদ্ধ না থেকে মানে আরও ক্রিয়েটিভলি চিন্তা করা, মোর ইনোভেটিভ হওয়া ইন প্রবলেম সলিউশন, প্রবলেম রেকমেন্ডেশন। কারণ এখন যেটা হবে সেটা হলো এখন যেহেতু অফিসগুলো তো কিন্তু এখন পার্ট টাইম বা অন রোস্টার অ্যাটেন্ডেন্সগুলো হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রেই। যারা সিনিয়র স্টাফ আছে তারা কিন্তু রেগুলার যায় না, অপরচুনিটি পেলে যায়। তো ইন্টার্নশিপ উইল নট বি অ্যাজ ইউজুয়াল। এটা আমি ফোরসি করি আগামী 1 বছরে, আই ডোন্ট নো নর্মাল হবে কিনা, বাট ইন দ্যাট কেস কিভাবে ইন্টার্নশিপ করা যাবে এট আওয়ার কোম্পানি রহিমা প্রজেক্ট উই অলওয়েজ এনকারেজ, যে কারণ আমরা যদি আমাদের নেক্সট প্রজন্মকে যদি সেই এক্সপোজার না দেয় যে আমাদের ইয়াংস্টার্সে কিভাবে ডেভেলপ করবে, সো উই অলওয়েজ ব্রিং দিস এলিমেন্ট দ্যাট উই উইল এনকারেজ দেম। আমরা ওদেরকে গাইড করি হাউ ইট উইল কাম ইন। বাট এখানে বোথ একাডেমিয়া অ্যান্ড স্টুডেন্টদের একটা রেসপন্সিবিলিটি আমি বলবো এখানে আছে, যেখানে তারা ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে ইনোভেটিভ হবে, কি কি চেঞ্জেস হচ্ছে ইন দ্য ইকোনমি সেগুলোর উপরে লক্ষ্য করা, তারপরে কিভাবে তারা ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করবে সেগুলি দেখে এখানে একটা র্যাপোর্ট তৈরি করা। আর এখানে দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট, যা শামীম ভাই অলরেডি বলেছে, ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে আসেন, ওদের সাথে একটা ইউনিভার্সিটি নিয়ে আসেন বা একটা ওয়েবিনার মতন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যার প্রফেশনালস এবং এন্টারপ্রেনার যারা এই পরিবর্তন আনছে নতুন পরিস্থিতিতেও, তাদের সাথে স্টুডেন্টদের একটা ইন্টারাকশন ক্রিয়েট করা, এমার্জিং অপরচুনিটিসকে কিভাবে আমরা গ্র্যাব করব সেটাকে দেখানো। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আজকে যে ওয়েবিনার হচ্ছে ইজ ওয়ান অফ দ্যাট স্টেপ অ্যাকচুয়ালি, যে ইউ হ্যাভ ইনভাইটেড আদার সাহেবের মতো লোক, শামীম ভাই এখানে আছেন, দে আর অল স্টালওয়ার্ডস ইন দ্য সোসাইটি। এদেরকে এই যে আজকে আলোচনা হচ্ছে যে কিভাবে ইউনিভার্সিটি এটাকে আমরা সাস্টেইন করবো and ধরে রাখবো, আই থিঙ্ক দিস এ ভেরি গুড স্টেপ। আই থিঙ্ক ইউ শুড কিপ অন গোয়িং ইট। এখন অনলাইন অ্যান্ড মোস্টলি এগুলো যেটা হবে অনলাইন অ্যান্ড টেকনোলজি ড্রিভেন হবে। পিপল এখন মানে এটাতে এই অনলাইন করে মানে উই হ্যাভ টু গেট দি কমিউনিটি টুগেদার। আর আপনি বোধহয় জানেন, আমি শুনেছিলাম ইভেন গ্লোবাল কোম্পানিজ গুগলও তারাও এসে কিন্তু ইন্টারভিউগুলো নেয়, ইন্টার্নশিপ বা জব অ্যাপ্লিকেন্টস এগুলো মোস্টলি অনলাইন। তো এখন দ্য ভবিষ্যৎ ইজ অনলাইন অ্যান্ড টেকনোলজি দিয়ে। এদিকে আমাদের স্টুডেন্টদেরকে মোর ওরিয়েন্ট করা টেকনোলজি এবং ডেটা মাইনিংয়ের ভিতরে, মাইনিং নিয়ে কীভাবে কাজ করবে, হাউ টু ইন্টিগ্রেট with the corporate houses. We are looking for people like them. I'm sure everybody is looking, and আমি মনে করি this is how we should integrate internship. এটা কিন্তু আমরা হতাশ হলে হবে না, আমাদেরকে যে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে ম্যাচ করতে হবে, এটা ইউনিট একাডেমিয়া and the students will have to sit together and brainstorm and say কোন ইন্ডাস্ট্রিকে তারা কিভাবে কোঅপারেট করবে। কারণ অনেক চেঞ্জেস হচ্ছে। মানে আমি এটা আপনাকে বলি একটা জিনিস, ফর এক্সাম্পল এই যে ব্রিটেন ব্রেক্সিট থেকে যে এক্সিট করলো, এটা কিন্তু বাংলাদেশের জন্য হয়তো একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে। হু ইজ গোয়িং টু ডু দি অ্যানালিসিস ফর দিস? কে বলবে? হু উইল ডু দ্য হোমওয়ার্ক ফর ইট? অ্যান্ড এটা ইন্ডাস্ট্রি যদি এই অ্যানালিসিসগুলো নেয়, দ্য ইউনিভার্সিটি বেনিফিট, দ্য স্টুডেন্ট বেনিফিট, দ্য কর্পোরেট বেনিফিট, ইনশাল্লাহ, অ্যান্ড দ্য হোল ইকোনমি অফ দ্য কান্ট্রি উইল বেনিফিট। তো আমার মনে হয় এই একটা এক্সাম্পল। এবং আরেকটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো,
চায়না কিন্তু এখনো উন্মুক্ত হয়ে যাচ্ছে ফর বাংলাদেশ, and অনেকগুলো আইটেমকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। বাট ইজ বাংলাদেশ রেডি টু ক্যাপিটালাইজ অন দ্যাট? এই রেডিনেসটা কে করবে? এই ইয়াং জেনকে আসতে হবে, তাদেরকে অ্যানালাইজ করতে হবে, তাদেরকে they'll have to and help the industry to catch up with the global changes and trend that is coming in. I mean, মনে করি this is how this is one way of linking it, that আমি opportunity দেখছি, there is immense opportunity দেখছি এই collaboration-এর মধ্যে। Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কাছে স্যার আমার দ্বিতীয় প্রশ্ন, নানা সীমাবদ্ধতার সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিল্প ও শিক্ষায়তনের মধ্যকার সংযোগের বিষয়টি ক্রমশ জোরদার হচ্ছিল, কিন্তু কোভিডের কারণে তা আবার শিথিল হয়ে পড়েছে। এটি যাতে একেবারে ভেঙে না পড়ে বা যেন একসময় আবার ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? জি, Over থ্যাংক to ইউ you, এগেন। sir. আমি মনে করি এই যে এখন আমি এখানে কয়েকটা জিনিস বলবো। আলহামদুলিল্লাহ আমি বলবো আমাদের যে গভর্নমেন্ট অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি, যেটা আমি বলছিলাম যে নতুন চেঞ্জে ইট হ্যাজ ইম্প্যাক্টেড a lot of industries adversely, মানে অ্যাডভার্সলি বলতে বলবো যে ইন্ডাস্ট্রিগুলো আগে গ্রোথ প্যাটার্নে ছিল, সেখানে একটা বাধা চলে আসছে। there is a lot of pressure, economic pressure, marketer pressure, অনেক কোম্পানিগুলো বিকজ এই কোভিডের কারণে এক্সপোর্টগুলো কিন্তু অনেকগুলো এফেক্ট হয়ে গেছে, ট্রান্সপোর্টেশন লজিস্টিক্সের কারণে এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেকগুলো এফেক্ট হয়েছে। কিছুদিন আগে একটা ওয়েবিনার ছিল যেখানে এগ্রিকালচার মিনিস্টার ইনভলভ ছিলেন, আর উনি বলছিলেন যে আমরা কিভাবে এগ্রিকালচার সাপ্লাই চেইনটাকে সাস্টেইন করবো যাতে এই দুর্যোগের সময় যাতে কৃষকরা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই যে একটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো আই থিঙ্ক এটা প্রশংসনীয়, এবং এই যে অনেকগুলা ফ্যাসিলিটিস তারা দিচ্ছে, অনেকগুলা প্রণোদনা দিচ্ছে, which is to make the economy resilient. and এইখানে এই যে সুযোগগুলো দিচ্ছে, এখানে ইউনিভার্সিটি একাডেমিয়ার একটা রোল আছে। ইট ইজ দ্য গভর্নমেন্ট পার্ট, ইন্ডাস্ট্রি পার্টে তাদের একটা সার্ভাইভাল এবং গ্রোথের একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। where is university and the মানে একাডেমিয়া অ্যান্ড স্টুডেন্টসদের এখানে একটা রোল ডেফিনেটলি আছে টু আন্ডারস্ট্যান্ড এই যে ইমপ্লিকেশনগুলো হচ্ছে এটা প্র্যাকটিক্যালি হাউ ইট ক্যান বি টেকেন। থিওরিতে আমরা সীমাবদ্ধ থাকলে হবে না, থিওরিকে এখন আমাদেরকে ইনোভেটিভলি অ্যান্ড ক্রিয়েটিভলি প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবে, উই হ্যাভ টু সি দ্যাট। সো আই থিঙ্ক এই ধারাটা, এই পরিবর্তনটাকে আমরা স্বীকৃতি দেওয়া এবং এটার সাথে আমাদেরকে ট্যাগ করা। এই যে আমি আপনাকে বলবো, এখানে আজাদ ভাই আছেন, উনি হয়তো কমপ্লিমেন্ট করবেন। এই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে চায়না অ্যাক্সেস দিচ্ছে, ব্রিটেনে হয়েছে, এখানে আমাদের চেম্বারগুলো তো আমরা দেখেছি যে রিসোর্স, এই যে রিসার্চ ক্যাপাবিলিটিস, এগুলো কিন্তু অনেক অভাব আছে। যারা এই অপরচুনিটি, এই যে গ্লোবাল চেঞ্জেস অপরচুনিটি যেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল উই ক্যান প্লে? আমি এইসব জায়গায় কিন্তু there is a skill development required. এখানে ডিজিটাল এই যে মানে ডেটা অ্যানালাইসিস করা, ডেটা অ্যানালিটিক করা, বলাটা কি হবে, ফরকাস্ট করা, কোন দিকে আমাদের ইকোনমি যাচ্ছে, এগুলি দেখা। মানে আনলেস ইউ শো, মানে জিনিসটা হলো আমরা যারা বিজনেসে আছি, আমরা কিন্তু we offer to the customer certain product and we attract them. Similarly, academia and স্টুডেন্টদের সিমিলারলি ইজ এক্স্যাক্টলি সেম। দ্যাট ওনাদের নলেজ অ্যান্ড ক্যাপাবিলিটিকে যত ডেমনস্ট্রেট করবে, পিপল দ্য কর্পোরেট উইল টেক ইট। উন্নত দেশগুলোতে কিন্তু দিস এ ভেরি নর্মাল নর্ম। কোম্পানির প্রবলেম হলো, কেস স্টাডি করার জন্য দিয়ে দিল হাউ টু সলভ দিস প্রবলেম। ওনারা অ্যানালাইজ করে, কেস স্টাডি করার পরে ওনারা অনেকগুলো রেকমেন্ডেশন দেয়। দ্য রেকমেন্ডেশন দ্যাট ওয়ার্কস, ওটার উপরে একাডেমিয়া অ্যান্ড দ্য স্টুডেন্টস গেট এ রিওয়ার্ড। সো দ্যার it can be done here also. Online webinar, যেটা আমি বলেছিলাম আবার, it will become very common now, taking the increased opportunity now, যেখানে allowing the student to participate আর interact করা with business stakeholders এর সাথে। I think these are the elements that will come in the future, inshallah. As it goes, আমরা এই চেঞ্জেসগুলো অনেকগুলো দেখতে পারবো as we move forward. Thank you. Thank you so much, sir, once again. স্যার, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, কোভিডের এই দুর্যোগময় পরিস্থিতিতে শিল্প শিক্ষায়তন সংযোগের ক্ষেত্রে ঘটে যাওয়া ক্ষতি
কাটিয়ে ওঠার জন্য কোভিড উত্তর সময়ে বাস্তবায়নের লক্ষ্যে দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্বনামধন্য শিল্পী গোষ্ঠী রহিম আফরোজের পক্ষ থেকে বিশেষ কোনো চিন্তা ভাবনা বা অগ্রিম পরিকল্পনা আছে কি? Over to you, sir. Thank you again. আমি বলবো, as I said, রহিম আফরোজ সবসময় মানে আমাদের ছাত্রদেরকে, আমাদের নেক্সট প্রজন্মকে কিভাবে উৎসাহিত করবে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি, এবং we have always played a role of like a launching pad. মানে যখন গ্র্যাজুয়েট ইন্টার্ন যারা আছে, যেটা আমি বলেছিলাম যে যখন এটাকে রহিম আফরোজকে লঞ্চিং প্যাড, এখান থেকে তারা শিক্ষা নেবে, অভিজ্ঞতা অর্জন করবে, এবং যাদেরকে আমরা অ্যাবজর্ব করতে আমরা করি, যাদেরকে অ্যাবজর্ব করা যায় না তারা বিভিন্ন জায়গায় যায়, when they go as our ambassadors. And আমি বলবো যে this has been a very rewarding, and আমরাও খুব আনন্দিত হই যখন দেখি যে young generation when they come to us for career development and এগুলি করার। আমরা এই প্রোগ্রামটাকে পুরো স্ট্রাকচার করেছিলাম, বাট এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে যেখানে আমাদেরকে আমাদের ইকোনমি এবং সাস্টেনেবিলিটিগুলো দেখার দরকার, বাট ইভেন দেন আমি বলবো যে আমরা কি করতাম সেটা একটু হাইলাইট করি, যাতে আমাদের এখানে একটা স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামগুলো ছিল, যেখানে ইন্টার্নসরা আসলে আমরা এদেরকে প্রোঅ্যাক্টিভ সাপোর্ট দিয়ে আমরা এদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে এক্সপোজারগুলো দিতাম, মানে ফর ইন লিডারশিপ পজিশন, অ্যান্ড wherever we see that somebody is rising up, ওদেরকে লিডারশিপ পজিশন, ওদেরকে একটা দায়িত্ব দিয়ে we used to leave them and we used to pay them a small remuneration also. And আমাদের কোম্পানির একটা one of the values is valuing and inspiring people is one of our core values. তো এই ভ্যালুর প্রতি শ্রদ্ধা রেখেও আমরা এগুলি করতাম যে আমরা রিলিজিয়াসলি ওনাদেরকে এক্সপোজার করতাম, এই ওদেরকে ট্রেনিং দেওয়া, ওদেরকে ক্যারিয়ার ডেভেলপ, মানে ওদেরকে বিজনেস লিডার তৈরি করার জন্য যা করা যায়। এবং আরেকটা জিনিস যেটা আমি বারবার বলে আসছি, যে ইভেন একাডেমিয়ান এর মধ্যে যাদেরকে ইনোভেটিভ হইতে হবে, তাদেরকে আরো ক্রিয়েটিভিটি আনতে হবে ইন দেয়ার থিঙ্কিং, এটা কিন্তু ইজ পার্ট অফ আওয়ার culture and part of Rahim Afroz's একটা core value, the thinking ahead and taking new initiative. আমাদেরকে কেউ যদি নিউ ইনিশিয়েটিভ নেয়, we reward them, we encourage them, আমরা ওদের উপরে কিন্তু ইনভেস্টমেন্ট করি to see that what they will bring. So and this is good for our employees as well as interns যারা আসে, তারা যখন নতুন একটা আইডিয়া শেয়ার করে, we provide with them. So we will be working inshallah as we going forward. আমরা এই লিডিং এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে আমাদের কোলাবোরেশন থাকবে। যেটা আমি বারবার বলেছি যে whatever we do, it must add value to both sides. আমরা যেমন we are working in specific program, for example EV engineering, solar energy efficiency, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হচ্ছে এখন ওয়ার্ল্ড ওভার, এটার উপরে কিন্তু অনেক স্ট্রেস হচ্ছে। where are our engineers or where are our scientists, where are our graduates who can work on this? মানে এই যে কোলাবোরেশন পার্টটা কিন্তু আমাদের মিসিং আছে। we have got opportunities. আমরা যখন এগ্রিকালচারাল সাপ্লাই চেনে আমি অনেকগুলো কাজ করেছিলাম, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে আমরা কিন্তু একটা স্পন্সরও করেছিলাম একটা ইউনিভার্সিটিতে, যে এগ্রি বিজনেস MBA স্পন্সর করেছিলাম। 4 বছরে আমরা কোনো ওইখানে কোনো আমরা পাই নাই, মানে এনরোলমেন্ট পাই নাই। পরে 4 বছর পরে we had to shut it down. So we have done a lot of initiative. We will continue to do this because আমাদের দেশকে এবং আমাদের প্রজন্মকে তুলতে গেলে industries will have to come forward to support this. আমরা এটাকে বিশ্বাস করি, and এটাকে আমরা এই বিশ্বাসকে অব্যাহত রাখবো। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে we are unsure, মানে এখন আমাদের তো is a question of survival and sustainability এর মধ্যে থেকে আমরা যাচ্ছি। I'm sure we'll overcome this situation inshallah very soon, and when we do that, you will see our faces again inshallah. Thank you. ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দেবার জন্য। আলোচনার এই পর্যায়ে আমি যাব জনাব AK আজাদ স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন,
আপনি দেশের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন FBCCI তে নেতৃত্ব দিয়েছেন এবং একই সঙ্গে বিশ্বমানের পোশাক কারখানা হামিম গ্রুপের চেয়ারম্যান। উভয় অবস্থান মিলিয়ে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের শিল্প ও শিক্ষায়তনের মধ্যকার সম্পর্কটি বর্তমানে কোন পর্যায়ে আছে এবং প্রকৃতপক্ষে তা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ওভার টু ইউ স্যার। আমি ধন্যবাদ জানাই এর সাথে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর শামীমকে যে আজকের এই সুন্দর একটা আলোচনা করার জন্য, যেটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি শুরুতেই অভিনন্দন জানাই ডক্টর শামীমকে স্টেট ইউনিভার্সিটির মতন একটা ভালো মানের, যেখান থেকে মেধা বের হয় এবং এখানে যেসব ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য শিক্ষকদের সম্বন্ধে আমার জানা আছে, কোয়ালিটি এডুকেশন এখানে হয়। এবং উনি যে ল্যাব এইডের প্রতিষ্ঠাতা এবং মালিক, যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয় এবং দেশের দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের সাধারণ মানুষের এখানে চিকিৎসা পায়, এই ধরনের একটা ইনস্টিটিউশন, বেশ কয়েকটা ইনস্টিটিউট করার জন্য আমি শামীম সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ একটা ইনস্টিটিউশন করা যে কত কঠিন এবং সেটা ধরে রাখা যিনি করেন তিনি জানেন। তারপরেও উনি এবং কোয়ালিটি সম্পূর্ণ, যেখানে সার্ভিস দিতে পারে, যে মানে রেসপেক্ট থাকে, মানুষের ট্রাস্ট থাকে, সেই নির্ভর করেছেন। এই জন্য আমি ওনাকে আবার অভিনন্দন ধন্যবাদ জানাই। আমি দুইজনের, ডক্টর শামীম এবং আমার দীর্ঘদিনের বন্ধু, আমার কলিগ, আমরা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করেছি। আমি বাংলাদেশ চেম্বারের সভাপতি ছিলাম দীর্ঘদিন, নিয়াজ রহিম, আমরা একসাথে কাজ করেছি, এখনো করছি। উনি একটা অত্যন্ত কি বলবো নীতিবান ব্যবসায়ী, যে ব্যবসায়ীদের সাধারণত অনেক সময় প্রফিটের কাছে নীতি কম্প্রোমাইজ করেন, নিয়াজ রহিম সেটা করেন না এবং অত্যন্ত উনি ধার্মিক একজন মানুষ। এবং আরেকটা প্রশংসনীয় উদ্যোগ উনি নিয়েছেন, জাকাত ফান্ডের দিয়ে মানুষকে স্বনির্ভর করা, এটা অত্যন্ত প্রশংসনীয়। নিয়াজ রহিমকে আপনারা আজকে এখানে এনেছেন, এই জন্য আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। যে প্রশ্নটা আপনি করেছেন যে আজকে শিল্প এবং ইনস্টিটিউশনগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে যে কানেক্টিভিটি থাকা দরকার, সেটা আমাদের এখন আছে কিনা পর্যাপ্ত এবং কিরকম হওয়া উচিত। আপনি দেখুন, আমাদের যে ধরনের শিল্পের সাথে ইনস্টিটিউশনগুলো সংযোগ থাকার, সেটা কিন্তু ব্যক্তিগতভাবে নাই। আমরা অনেক আজকে দেখেন প্রাইভেট ইনস্টিটিউশন আছে নাম সর্বস্ব, এখানে মেধার চর্চা হয় না। এখানে যেসব ফ্যাসিলিটি একটা ইউনিভার্সিটি থাকার দরকার, 90% ইউনিভার্সিটিতে সেগুলো নেই। আর আমরা যারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা পাশ করেছি বা এখনো যারা পড়াশোনা করছি, আমরা ধরুন ধরতে গেলে বিনা পয়সায় পড়েছি বা এখনো সেই বিনা পয়সা শিক্ষা, অর্থাৎ এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। তো এখন আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সব সরকারি ইউনিভার্সিটিগুলো যে শিক্ষার মান এখনো ধরে রেখেছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেই জায়গায় আসতে পারেনি। তবে আমাদের এই গুণগত মান বাড়ানোর দরকার। ঢাকা ইউনিভার্সিটি আগে এই দেশের মধ্যে একটা প্রশংসনীয় জায়গা ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং অন্যান্য ফ্যাসিলিটি এমন পর্যায়ে গিয়েছে 1000-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, অর্থাৎ এখানেও আমাদের অবক্ষয় হয়েছে। সেই প্রেক্ষিতে স্টেট ইউনিভার্সিটি যে ভূমিকা পালন করছে সেটা প্রশংসনীয়। দেখুন, আমি একটা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে যাওয়ার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছি। কেন? যে আমরা সেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেখানে বিনা পয়সা করে আসছি, সেখানে আমরা শিক্ষা কোনো বাণিজ্য না, কমোডিটি না, শিক্ষা হলো দান। এটা দান করার ব্যাপার। যদিও ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় দেখেন, সব জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব হাই চার্জ করে, আমাদের দেশেও হচ্ছে। তারপরেও আমি মনে করি যদি কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, সেখানে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই। কিন্তু সেই কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমাদের আরো অ্যাক্টিভ হতে হবে, সেখানে ভালো শিক্ষক নিতে হবে এবং ভালো শিক্ষক নিতে ভালো পেমেন্ট করতে হবে। সেই সব জায়গায় কিন্তু সব কম্বিনেশন হয় না, তবে স্টেট ইউনিভার্সিটি সেটা করছে, এটা আমরা
এই কারণে আমরা তাদেরকে প্রশংসা করি সবসময়। বিশেষ করে এখানে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন আগে এবং এখনো আমার একজন বন্ধু এখানকার ডিন আছেন, উনি কাজ করছেন। আমরা টাইম টু মাই প্রফেসর ডক্টর ওয়ারিস, ওনার মাধ্যমে আমি সবসময় স্টেট ইউনিভার্সিটির খোঁজ খবর রাখি। হাওয়ার এখন যে কথা বলছিলাম, যে সংযোগ আমাদের থাকা দরকার, যেইভাবে একজনের সাথে আরেকজনের অভিজ্ঞতা বিনিময় করা দরকার, সেটা কেন নাই? ডক্টর শামীম বলেছেন, আমরা একটা অনুষ্ঠানে আমরা একসাথে চ্যানেল আইতে টক শোতে ছিলাম, সেখানে আমি বলেছিলাম দেখুন এখন বিদেশিরা আমাদের দেশে এখানে কাজ করছে, $4 to 6 বিলিয়ন প্রতি বছর এই বিদেশিদের পিছনে আমাদেরকে দিতে হয়। আমি স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেবকে অনুরোধ করব, একদিন যদি উনি করোনার পরে হোক, করোনার মধ্যে হোক, যখন উনি মনে করবেন, আমার হেড অফিসেই তেজগাঁতে এখানে আমার 1500 লোক আছে, হামিম গ্রুপে এখন 60,000 লোক, এর মধ্যে 50 থেকে 60,000 বিদেশি আছে। এর মধ্যে ইন্ডিয়ান আছেন, শ্রীলঙ্কান আছেন, জার্মানি আছেন, চাইনিজ আছেন। তো এদেরকে আমরা অনেক বেশি বেতন দিয়ে রেখেছি। তো আমাদের দেশে এখানে সেই মেধা তৈরি করতে পারছি না কেন? এই জিনিসগুলো অনুধাবন করা। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা বলে, স্যার আমাদের সাথে এত বেতনের বৈষম্য কেন? আমি বলেছি, বাবারা দেখো, এই যে বিদেশিদেরকে আমরা রেখেছি, এই বেতনের টাকাটা সাথে সাথে কিন্তু বিদেশে চলে যাচ্ছে, থাকছে না। আর তোমার টাকাটা এদেশেই থাকছে, তোমার এদেশের অর্থনীতিতে সেটা অবদান রাখছে, কিন্তু বিদেশের টাকা সরাসরি চলে যাচ্ছে। তুমি যদি এই কাজের এই লোকটা যে কন্ট্রিবিউশন করছে একটা বিদেশে, তার 75% দিতে পারো, আমি সেম স্যালারি দিব। আমাদের ল্যাকিং কোথায়? ভালো ইংরেজি বলতে পারে না, প্রেজেন্টেশন দিতে শিখেনি, এবং আমাদের এখানে যে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, এটা প্রবণতা সবচেয়ে বেশি। আমরা দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে যদি কোনো ছেলে পাশ করে, আমরা স্টার্টিং তারে 1 থেকে 1.5 লাখ দিয়ে শুরু করি। ইউনিভার্সিটি থেকে পাশ করার সাথে সাথে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট একটা ছেলে বা মেয়ে পাশ করার সাথে সাথে আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে শুরু করি স্টার্টিং এখান থেকে। আমার কাছে কয়েকদিন আগে চার্টার অ্যাকাউন্টেন্ট কয়েকটা ছেলে, একজন ভদ্রলোক এসেছেন আমার এখানে CFO হিসাবে, সেই স্টার্টিং তাকে 10 লক্ষ টাকা দিতে হবে, 2টা গাড়ি দিতে হবে এবং SUV থাকতে হবে তার মধ্যে একটা। তো এই যে স্টার্টিং, এখানে মানে প্রচুর শর্টেজ আছে দক্ষ লোকের। আপনার একজন বিদেশি, আমার এখানে একজন জার্মানি আছেন, তিনি 8 থেকে 10,000 ইউরো উনি নেন মাসে। তো এখন আমরা কেন, এটা খুব একটা রকেট সায়েন্স না, এটা সাধারণ একটা কাজ। কারণ আমরা ওই জায়গায় এই টেকনিক্যাল লোকগুলো আমরা তৈরি করতে পারছি না। আমাদের এখানে প্রচুর ইনস্টিটিউশন আছে, যদিও ভালো ভালো ছেলে মেয়েরা এখন বেরোচ্ছে, কিন্তু ওই লেভেলে যেতে আরো আমাদের থেকে 8 থেকে 10 বছর সময় লাগবে। 8 থেকে 10 বছর সময়ের পরে আমরা ডেফিনেটলি বিদেশিদেরকে, আর না হলেও আমাদের দেশে চলবে। আমরা তারা যে দায়িত্ববোধ তাদের মধ্যে আছে, এইটা আমাদের দেশে এখনো ফাঁকির টেন্ডেন্সি আমাদের লোকগুলি। আমাদের একটা লোক এখানে দেশের একটা লোককে দিয়ে 3 বার তার পিছে লেগে থাকতে হবে, কিন্তু বিদেশিদেরকে একটা কাজ দেন, কিন্তু সেটা দিয়ে আপনি তাকে নির্ভর করতে পারবেন। এই যে অ্যাকাউন্টেবিলিটি, অনেস্টির এই জায়গাগুলো আমাদের ঘাটতি রয়ে গেছে। তারপরও আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। বিদেশে গিয়া আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা কিন্তু পিছিয়ে নাই, হচ্ছে অগ্রগতি। ইয়াং জেনারেশন ইজ ডুইং মাচ বেটার দেন ওল্ডার জেনারেশন। আমাদের চেয়ে কিন্তু ইয়াং জেনারেশন অনেক ভালো করছে। তবে আমি মনে করি স্টেট ইউনিভার্সিটি একটা এক্সাম্পল তৈরি করুক। যেটা ডক্টর শামীম আরেকটা কথা খুব ভালো বলেছেন, যে এই করোনা কতদিন চলবে আমরা জানি না, কিন্তু জীবন এবং জীবিকা তো থেমে থাকবে না তার জন্য, করোনার কারণে। আমরা কিন্তু এখন ফুললি কাজ করছি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো ফুল প্লেজার কাজ করছে, আমাদের অফিসে আমরা ফুল প্লেজার 9টা 5টা অফিস করছি। আমরা কিন্তু আর থেমে নেই, কারণ যদি মনে করি এটা আরো 6 মাস চলে, আর 1 বছর চলে, তাহলে কি হবে আমাদের অবস্থা? আমরা তো একদম শেষ হয়ে যাব। আজকে কুটির শিল্প ধ্বংসের পথে। আজকে দেখেন ছোট ছোট যারা বুটিক শিল্প ছিল, এরা কিন্তু আমাদের অনেকের ব্যাংকের টাকা দিতে পারছে না, অনেকে কর্মহীন পড়েছে। ঢাকা সিটিতে 20 থেকে 25% বাড়ি এখন খালি, টুলেট লাগানো আছে, কারণ তারা চাকরি নাই, এবং চাকরি থাকলেও বেতন পাচ্ছে না, তারা গ্রামে চলে গেছে। তো এই অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়াতে হলে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে, এবং ইউনিভার্সিটিগুলিকে, ছেলে মেয়েদেরকে, আপনাদেরকে শুধুমাত্র এখন যদি আমরা ওই ডিজিটাল মাধ্যমে অনলাইনে লেখাপড়া করি, এরকম সীমাবদ্ধ বলছে, ঠিক আছে, গো টু দ্য ফ্যাক্টরি, বুঝলি? যদি ফ্যাক্টরির একটা লোক
কাজ করতে পারে, শ্রমিকরা সেখানে কাজ করতে পারে, মালিকরা যদি সেখানে যেতে পারে, তাদের অফিস যদি খোলা থাকে, তোমাদেরকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। তাহলে আমাদের ভিতরে সাহস জন্মাবে। নাহলে ঘর যদি করোনা ইনফেক্টেড হই, আই উইল ফেস ইট। আমি প্রথম কথা হলো যে আমার ইনফেক্টেড যাতে না হয় সেই ট্রেনিং আমি নেব, তারপর আমি যাবো। তারপর ইনফেক্টেড হলে কি আমি ঘরের মধ্যে বসে থাকবো? সেই আমরা ছোটবেলায় একটা গল্প করেছিলাম, নন্দলাল অনেকের মধ্যে হয়তো যারা সিনিয়র সিটিজেন তারা হয়তো পড়েছেন, নুসরাত হয়তো নন্দলাল পড়েন নাই। সেই নন্দলালের গল্পের মধ্যে বললে তো হবে না, আমি সবসময় রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, এই জন্য আমি রাস্তায় বের হবো না, তো আমাকে ঘরে বসেই থাকতে হবে, সেটা না। আমাদের এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে, শুধু আমার নিজের জন্য না, আমার পরিবারের জন্য না, আমার প্রতিষ্ঠানের জন্য, দেশের জন্য, দশের জন্য এবং অন্যকে শেখানোর জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী সময়ে শিল্প ও শিক্ষায়তনের মধ্যকার সম্পর্কটি পুরো মাত্রায় না হলেও ন্যূনতম কার্যকারিতা বহাল রেখে কিভাবে এগোতে পারে? ওভার টু ইউ স্যার। আপনাকে আমি কিন্তু পার্টলি এই আগে পরের প্রশ্নটার উত্তরটা আমি কিছুটা দিয়েছি, তারপর আমি আরো একটু যোগ করছি। এই কারণে দেখুন, আমাদের যারা রপ্তানিমুখী পোশাক শিল্প সাথে আমরা টেক্সটাইলের সাথে যুক্ত, আমাদের মূল মার্কেট হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, এবং কিছুটা ব্রাজিল, জাপান এবং চায়নাতে আমাদের, এবং ভারতে কিছুটা পণ্য যাচ্ছে। আপনি দেখুন চায়নার কথা, চায়না শুরু হয়েছে কিভাবে, তারা সেই করোনা ভাইরাসকে মোকাবেলা করেছে। চায়না 150 কোটি দেশের মানুষ, ডিসিপ্লিন এবং প্রপার ট্রেনিং, অ্যাকাউন্টেবিলিটি, সবাই কিন্তু মাস্ক পরছে, গাড়ি চালাচ্ছে, তারা পার্কে যাচ্ছে, তারা মার্কেটে যাচ্ছে, তারা কিন্তু ইনফেক্টেড হচ্ছে না, তারা সেফ ডিস্টেন্সে চলছে। হংকং একই অবস্থা, তারা কিন্তু ইনফেক্টেড হচ্ছে না। এইসব জায়গায় আমাদের পণ্য যাচ্ছে, আমাদের পণ্য ইউরোপে যাচ্ছে, ইউরোপে সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়েছে, অনেক লোক ইটালিতে মারা গেছে, আপনি আবার ফ্রান্সে আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা থেমে নেই। কিন্তু অনেকেই তারা এই করোনা ভাইরাসের কারণে ইনফেক্টেড হওয়ার কারণে তাদের মার্কেটটা সীমিত করেছে, যারা যে পণ্য আমদানি করতো সেটা কমিয়ে দিয়েছে। আমেরিকায় অনেক ব্যাংক্রাফ্ট বড় বড় প্রতিষ্ঠান, জেসিপি একটা 112 বছরের কোম্পানি, সেটা কিন্তু ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এবং কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমেরিকাতে আমি এই 2 সপ্তাহ আগে আমেরিকাতে আসলাম, আমি অনেকগুলো স্টেট ঘুরেছি, সেখানে দেখেছি হসপিটালে কিন্তু জায়গা নাই। লস এঞ্জেলসে হসপিটালে জায়গা নাই করোনার পেশেন্ট, কিন্তু কেউ থেমে নাই। মার্কেট ইজ ওপেন, রেস্টুরেন্ট ইজ ওপেন, সবাই কাজ করছে। তবে অনলাইনের ব্যবসাটা সবচেয়ে বেশি প্রচলিত, তারপরে কিন্তু কেউ থেমে নেই, অফিস করছে, কেউ ইউনিভার্সিটি গুলো, কলেজগুলো অনলাইনে চলছে, কিন্তু সবকিছুই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছু থেমে। আমাকেও আপনাকেও কিন্তু এইভাবে শুধু অনলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকুন। আমি মনে করি ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, আপনি সেশন অনুযায়ী প্র্যাকটিস শুরু করে দেন, সেফ ডিস্টেন্সে রেখে তোমরা ক্লাস করো, আসো আমরা দেখতে চাই, একটা সেশন করতে চাই। তারপরে সেকেন্ড ইয়ারকে অন্য একটা ইয়ারকে ডাকলেন, তারপর ডাকলেন, এদেরকে তাদের সাহস বাড়বে, তাদের প্র্যাকটিস হবে তাদের, এবং ইন্ডাস্ট্রিতে পাঠান। আই উইল অ্যাকসেপ্ট দেম। আমাকে গত বছর ভিকারুন্নিসার 500 মেয়ে আমাদের ইউনিভার্সিটিতে, ওখানে আমাদের একটা টেক্সটাইল ফ্যাক্টরি ভিজিট করেছে, তারা সকালে গিয়েছে, সারাদিন ছিল, সন্ধ্যায় চলে এসেছে, এবং টিচাররা অ্যামেজ, তারা ভাবতেই পারেনি বাংলাদেশে এই ধরনের শিল্প কারখানা আছে, এইভাবে তারা কাজ করে, আমাদের ছেলেমেয়েরা কত প্রশিক্ষিত। এই ধারণা কিন্তু যদি আপনারা ঘর থেকে বের না হন তাহলে কিন্তু হবে না, আমাদেরকে বের হতে হবে, আমাদের সাথে আপনাদের ইন্টারাকশনটা আরো বাড়াতে হবে। শুধুমাত্র আমিম গ্রুপ না, রহিম আফরোজ আছে, স্কোয়ার গ্রুপ আছে, এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তাদের সাথে আপনাদের ছেলে মেয়েদেরকে ইন্টারাকশনটা বাড়ান, তাদেরকেও আপনারা এখানে আসার সুযোগ দেন। এবং আমাদের বিদেশিরা আছে, আপনাদের সাথে আমি ইন্টারভিউর ব্যবস্থা করে দেবো, আপনারা ভিজিট করেন, কোন কাজটা আপনাদের ছেলে মেয়ে যারা ফাইনাল ইয়ারে পরে, অনার্সে পড়ে, তাদের কয়েকদিন পাঠান, যে তুমি 7 দিন 10 দিন, আমার যে জার্মানির লোকটা আছে, যে বাবারা, সে ইজ অ্যারাউন্ড 60, জার্মানির যে আমার একটা টেকনিশিয়ান আছে 60 বছর বয়স, তার সাথে লাগিয়ে দেন, ওখানে তার থাকা খাওয়া সব ফ্রি, ওরা থাকবে, যে এই লোকটা পারলে আমি পারবো না কেন। আমার এখানে শ্রীলঙ্কান আছে, আমার এখানে ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে,
তাদের সাথে আপনারা লাগিয়ে দেন যে বাবারা তারও তো দুইটা চোখ, সেও টেকনিক্যাল, তোমরা একদিনে না পারবে, 1 বছরে না পারবে, 5 বছরে ডেফিনেটলি সে তার কাছাকাছি চলে যাবে। এই চ্যালেঞ্জ গুলো নিতে হবে। আজকে আমরা যারা আজকে ব্যবসায় এসেছি, আজকে আমি তো 1983-তে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমি জেলে যাই ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি জেল থেকে বেরোই, আমি ডিসিশন নেই আমি রাজনীতির পাশাপাশি আমি ব্যবসা শুরু করব। আমি তখন থেকে আমি কিন্তু অনেক, আমি স্টেট ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম, হয়তো পুরো ঘটনাটা বলতে পারিনি, আমি আরেকদিন যদি সময় সুযোগ হয় আমি যাব, আপনাদের ছেলে মেয়েদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমরা যদি আজকে এখানে আসতে, আমরা যে চ্যালেঞ্জ করেছিলাম, ডক্টর শামীম আজকে একটা ইনস্টিটিউশন, এরকম অনেক ইনস্টিটিউট, এই যে ডক্টর রহিম আপনার একটা ইনস্টিটিউশন, এদের অভিজ্ঞতা এই ছেলে মেয়েদের জানার দরকার, একবার না একাধিকবার, বারবার, এবং সাথে সাথে তাদের এই কারখানাগুলো ভিজিট করতে হবে। তাহলে ছেলেমেয়েরা শিখবে, তাদের মধ্যে সাহস হবে। তাদের মধ্যে যদি সবসময় আমরা ঘরের মধ্যে আটকে রাখি তাহলে কিন্তু তারা শিখবে না। তাই এই জন্য তাদেরকে সেই সাহস সঞ্চয় করতে, আমরা আমাদের ছোটবেলা দেখেন, আমরা ছোটবেলা কি, আমি যেমন আমার ফ্যামিলিতে আমরা 5 ভাই 4 বোন, আমরা কিভাবে বড় হয়েছি? আমাদের কি গাড়ি ছিল তখন? আমাদেরকে গাড়িতে বাবা ড্রপ করে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, হেঁটে গেছি স্কুলে, বাইসাইকেলে স্কুলে গেছি, এবং আমি জানি আমি ইউনিভার্সিটি পর্যন্ত আমি বাইসাইকেল চালিয়েছি। তো এই জিনিসগুলো তো আমাদের ছেলে মেয়েদেরকেও সেই ট্রেনিং দিতে হবে। সেই জন্য তাদেরকে দরকার হলে বিদেশে আমাদেরকে, আমরা 2-1 জনকে পাঠাবো, আমরা স্পন্সর করবো আপনাদের ছেলে মেয়েদেরকে, যদি সেই মেধা হয় আমরা তাদেরকে বিদেশে পাঠিয়ে ট্রেনিং দিয়ে নিয়ে আসবো। সেই সুযোগ আমাদের কাছে আছে, তবে তার সদ্ব্যবহার সবাইকে করতে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, কোভিডকালীন সময়ে এ সম্পর্কের ক্ষেত্রে যে ছেদ ঘটলো, কোভিড উত্তর সময়ে তা মেরামতের জন্য কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে স্যার আপনি মনে করেন? আপনি স্যার এই প্রশ্নেরও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদেরকে অলরেডি বলে ফেলেছেন স্যার, তারপরে যদি কিছু অ্যাড করেন। প্রথম কথা হচ্ছে আমার মনোবল। এই আমার মনোবল আমাকে থাকতে হবে। সে মনোবলটা কিভাবে? যে আমি তো ব্যাংককে দেনা হয়ে গেছি, ব্যাংক আমার এলসি করছে না, আমার কর্মচারীরা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো? প্রশ্ন হতে পারে। আমি জানি আমাদের ব্যাংকে অনেকেই, উনি আর ব্যবসায় ফেরার মতো তার অবস্থানে, তার বাবা ছিলেন টিচার, সে বলছে আমি আর লোড নিতে পারছি না। তার অনেকগুলো বুটিক দোকান ছিল, এবং আপনারা নাম বললে সবাই এক নামে চিনবেন, এইরকম নামি দামি একটা প্রতিষ্ঠান। সে একটা মেয়ে, সে নিজে চারুকলা থেকে, ঢাকা ইউনিভার্সিটির চারুকলার ছাত্রী ছিল, ডিজাইনার ছিল, ওখান থেকে সে শুরু করেছিল। বাংলাদেশের কেন আন্তর্জাতিকভাবে তার পরিচিত ছিল, কিন্তু সে নিজে ব্যাংকরাপ্ট হয়ে এখন বিদেশ চলে গেছেন, কিন্তু দোকানই খুলতে পারে না 7 মাস। তার অনেক পণ্য আছে গোডাউনে পড়ে আছে, বিক্রি হয় না, তার দোকানগুলি বন্ধ। তো ব্যাংকে লোন হয়, এরকম দেশি 10 বলেন, এরকম অনেকগুলো বুটিক শিল্প বন্ধ হয়ে গেছে। আপনি যদি মার্কেটে যান, দোকানদারটা দেখেন অনেক দোকান বন্ধ এবং লোন হয়ে গেছে। অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়েছে, যারা আপনার স্টিমুলাস প্যাকেজ পাননি তাদের, এবং রপ্তানিমুখী পোশাক শিল্পের ছোট কারখানা অনেক বন্ধ হয়ে গেছে, এবং নেক্সট 3 to 4 মান্থসের মধ্যে অনেকে বন্ধ হয়ে যাবে। অনেকে দিনার দায়ে জর্জরিত, তারা কিভাবে আসবে? তাদেরকে আবার করে দেখতে হচ্ছে আমার অবলম্বন কি আছে, আমার কারখানা আছে। আমি যেমন আমাদের আলিবাবার জ্যাকমা, উনি একটা সুন্দর কথা বলেছেন, এই করোনা কালে প্রফিটের কথা আমরা না ভাবি, এই বেঁচে থাকাটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রফিট। আমরা যে বেঁচে আছি, এটাই কিন্তু আমার অবলম্বন, যে আমি আবার নতুন করে শুরু করব যাত্রা। যাত্রা শুরু করে আমরা যারা আছি, আমরা বুদ্ধি দিয়ে, আমাদের ব্যাংকিং সংস্থা দিয়ে আমরা কিন্তু পাশে দাঁড়াবো। আমি একটা এক্সাম্পল দিই। নওগাঁ থেকে একটা ছেলে, একটা মাস্টার ডিগ্রি হোল্ডার একটা ছেলে, সে একটা টেক্সট পাঠিয়েছে আমাকে, যে স্যার আমি একটা মাছের চাষ করেছি, এই মাছের চাষটা খরচ আছে যে কোনো নর্মাল কাল্টিভেশন হচ্ছে 40% কম হয় প্রোডাকশন কস্ট। যদি আপনার বক্তৃতা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি, যদি আপনি আমাকে কোনোভাবে সাহায্য করেন তাহলে আমি ঘুরে দাঁড়াতে পারি। আমি দেখলাম যে হ্যাঁ, আমি তো অনেক জায়গায় এরকম বক্তৃতা দেই, তো আমি হয়তো বলেছি যে আপনারা যদি কখনো কারো কোনো কাজে আসি, তা আমি তখন ইংল্যান্ড থেকে তার জবাব দিলাম যে আমি এই মাসের কোনো এক সময় দেশে ফিরবো, আপনি এই পরে আমার সাথে যোগাযোগ করেন।
আমি তার সাথে দেশে আসার পরে সে যোগাযোগ করেছে। আমি শাহজালাল ব্যাংকের সাথে সম্পৃক্ত। আমার ব্যাংকের ম্যানেজারকে আমি পাঠিয়েছি তার কাছে, যে তার কত টাকা দরকার আপনি দেখেন আর তার কি অবলম্বন। এবং আমার হামিম গ্রুপ থেকে আমি 2 জন লোক পাঠিয়েছি। আমার একটা মাছ চাষের আছে, আমাদের কিছু মাছ চাষ করি আমরা। তাদেরকে তোমরা শিখে আসো যে 40% প্রোডাকশন কমে খরচে কিভাবে এটা করা যায়। তো ম্যানেজার কালকেই তারা ওখান থেকে আসলো যে স্যার আমি বলেছি যে অনেক সে দিতে চায় না, যে এরকম তার নিজের নামে ল্যান্ড নাই, যেখানে করছে তার দাদার নামে ছিল, বাবার নামে এখন ওয়ারিশও নেই, বাবার নামে না হলে আমি বলেছি ঠিক আছে আমার পার্সোনাল গ্যারান্টিতে আপনি টাকা দেন, এই টাকাটা যদি আপনাকে না দেয় লিখে রাখেন অ্যাজ অ্যাডভাইস বাই দ্য মিস্টার একে আজাদ, এই লোনটা দেওয়া হলে না হলে আমি আপনাকে দিয়ে দেবো টাকাটা। আমি কালকে একটা পার্সোনাল গ্যারান্টিতে তাকে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছি। তো আমি একটা এক্সাম্পল দিলাম, যদি একটা মানুষ তার সিরিয়াস হয়, সে কিন্তু লেগে আছে আমার কাছে, আমি দেশে ফেরার পর ঠিকই আমার লেগেছিল, এবং মাস্টার ডিগ্রি হোল্ডার, ছেলেটার বাড়ির অবস্থা সম্পন্ন, ছেলে দাঁড়ায় যাবে আমার বিশ্বাস। এইরকম ভাবে যে শামীম ভাইয়ের কাছে যে কোনো লোক, আজকে আমরা তো ছাত্র অবস্থাতে শুরু করছি শূন্য হাতে, আমরা শূন্য হাতে শুরু করেছি, আমরা রিস্ক নিয়েছি, আমরা পরিশ্রম করেছি, আমরা কিন্তু একটা জায়গায় চলে এসেছি। সেই রকম আমার যদি ভিশন থাকে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে আমাকে সেই ভিশন মতে আমার সেই অনেস্টিতে থাকতে হবে, এবং সেই অনেস্টিতে আমাকে কাজ করতে হবে। তাহলে আমার মনে হয় কেউ পিছিয়ে থাকবে না এবং সবাই এগিয়ে আসবে, ব্যাংক এগিয়ে আসবে, এবং আমরাও যারা ব্যবসায়ী সংগঠন আছি, আমরাও যারা প্রতিবেশী আছি, আমরা যে সমাজে বিত্তশালী যারা আছি, তারা সবাই কিন্তু আমরা অবশ্যই এদের প্রতি, এবং সরকারও আমার বিশ্বাস মুখ ফিরে থাকবে না, একটা সমাধান আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য। শিল্প শিক্ষায়তন সম্পর্কের কোভিডকালীন সমস্যা, ঝুঁকি ও জটিলতা এবং কোভিড উত্তর সময়ের মোকাবেলা কৌশল নিয়ে এতক্ষণ ধরে আমরা জাতীয় পর্যায়ের 3 বিশিষ্ট ব্যক্তির বক্তব্য ও মতামত শুনলাম। আজকে ওয়েবিনারের এই পর্যায়ে এই সমুদয় বক্তব্যের সার সংক্ষেপ উপস্থাপন করবেন আমাদের আজকে ওয়েবিনারের সভাপতি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এম শাহজাহান মিনা। অধ্যাপক শাহজাহান মিনা স্যার। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার বক্তব্য শুনলাম, তবে আমি যে জিনিসটা আগে বলে নিতে চাই যে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আমাদের 2 জন অতিথি মিস্টার নিয়াজ রহিম এবং ডক্টর আমাদের একে আজাদ, আপনারা 2 জন আমাদের বিজনেস ওয়ার্ল্ডে 2 জন অত্যন্ত দক্ষ এবং একজন বিজনেস লিডার, যাদের নাম আমরা সবসময় শুনি এবং যাদের কথাবার্তা সবসময় আমাদের আলোচনা আসে। তাদেরকে আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই সেমিনারে আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এবং আসলে এই যে আমাদের যে আজকের যে আলোচনার যে আয়োজনটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ প্রোগ্রামটা আমরা বেশ অনেকদিন ধরে এটা পরিচালনা করে আসছি, এবং সেখানে আমাদের এইভাবেই টার্গেট ছিল যারা বিজনেস লিডার যারা আছেন তাদেরকে এনে আমাদের ছাত্রদের সামনে প্রেজেন্ট করা এবং তাদের বক্তব্য শোনা, তাদের জীবনের অভিজ্ঞতা ছাত্রদের সাথে শেয়ার করা। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্ররা আসলে আপনাদের মতো লোকজনের কাছ থেকে আপনাদের জীবনের যে অভিজ্ঞতা সেগুলি যদি আপনাদের মুখ থেকে শুনতে পায় তাহলে তারা অনুপ্রাণিত হবে, এবং সেটা আমরা শুরু করেছিলাম। বেশ কয়েকজন লিডার আমাদের আসছিল এবং পরবর্তী প্যানেলে কিন্তু আসলে আপনাদের 2 জনের নামই ছিল, নিয়াজ রহিম সাহেবের নামও ছিল, আমাদের আজাদ সাহেবের নামও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেহেতু কোভিড এসে গেল, আপনাদের ওই সময় আমাদের ক্যাম্পাসে আপনাদেরকে ইনভাইট করতে পারিনি, এবং এতদিন তো আসলে এটা আমরা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। যাই হোক, আবার আমরা এখন আমরা অনলাইন সেমিনারের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করেছি, এবং সেই হিসেবে আপনাদের 2 জনকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করি ভবিষ্যতে
আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আরো অনেক বেশি নিবিড় হবে এবং আপনাদের গাইডেন্স, আপনাদের কথাবার্তা আমাদের ছাত্ররা শুনবে, আপনাদের কোঅপারেশন আমরা পাবো। এই প্রসঙ্গে একটু কথা বলে নেই যে আমি ব্যক্তিগতভাবে একজন বিজনেস টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা আমরা যখন শিক্ষক ছিলাম তখন আমরা কিন্তু এই প্রোগ্রামগুলিকে, বিশেষ করে আপনার এই ইন্ডাস্ট্রি বা বিজনেস লিডার যারা, তাদেরকে আমাদের ছাত্রদের সামনে প্রেজেন্ট করা। তা আমার মনে হয় আজাদ সাহেবের মনে নেই, আমি যখন ড্যাফোডিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম ওখানে আপনাকে আমরা একটা প্রোগ্রামে ইনভাইট করেছিলাম, সেখানে অনেক কথাবার্তা বলেছিলেন। সেটা একটু আপনি আজকে উল্লেখ করেছেন, যেটা আসলে আমাদের ছাত্রদের জানার দরকার আছে। আমরা সুযোগ আসলে সেটা জানানোর চেষ্টা করব। এবং সেখানে আপনি ওই কথাটা কিন্তু বলেছিলেন, যেটা আমি আমার সবসময় আমি উল্লেখ করে থাকি, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু শেয়ার করেছিলেন এবং আপনি কেন জেলে গিয়েছিলেন, তারপর আপনি বিজনেস করার কথা চিন্তা ভাবনা করলেন এবং সেই থেকে আপনি একজন বিজনেস লিডার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এই কথাটা কিন্তু আমার এখনো মনে আছে। জি শাহজাহান সাহেব, 1 মিনিট একটু কথা বলতে পারি? জি জি প্লিজ। হ্যাঁ, না আমার তো ওনাদের দুজনের কথা এত মানে কি বলবো, মানে এত এনকারেজিং যে আমি যদি একটু ওনাদের কথাগুলো যদি না বলি আমার অপূর্ণ থাকবে। আজাদ ভাই আর রহিম ভাই যে কথাগুলো বললেন, যেমন আজাদ ভাই যে এন্টারপ্রেনারশিপ ক্লাব, যে আমি কেন আজাদ হব না, আমি কেন নিয়াজ রহিম হব না, আমাদের প্রত্যেকটা ছেলে কিন্তু এক একটা জীবন, সে তো সব থেকে উপরের জায়গায় যাইতে, যে মাছের গল্পটা যে আপনি বললেন, এরকম যারা শুনতেছে সবার কিন্তু এরকম এন্টারপ্রেনারশিপ একটা মন থাকতে হবে। সেকেন্ড, ওনারা আরেকটা যেটা বললেন যে রিসার্চ, যে ব্রেক্সিটে কি হচ্ছে, চায়নাতে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ওইখানে কি হচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, মানে একটা ইউনিভার্সিটি কিন্তু আসলে একটা নলেজ প্ল্যাটফর্ম, এটা কিন্তু ওনারা দুজন বললেন। ফোর্থ যেটা বললেন যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কাছে কিন্তু আশা অনেক বেশি, যে আমরা কিছু বিএ এমএ এমবিএ বের করবো তা কিন্তু না, আমরা পার্সোনালিটি বের করবো, আমরা কিছু সাপনিক বের করব, আমরা কিছু লিডার বের করব, আমরা কিছু এমন ছেলে মেয়ে তৈরি হবে যাদেরকে আজকে যেমন আজাদ ভাইয়ের গল্প, নিয়াজ ভাইয়ের গল্প আমরা বলি, ওদেরকেও যাতে মানুষ 20 বছরের পরে গল্প করতে পারে, এইরকম স্বপ্ন দেখার আমাদের লোক রাখতে হবে। আরেকটা জিনিস কিন্তু আজাদ ভাই সাংঘাতিক ইম্পর্টেন্ট কথা বলছে, যে মানে আমি একটা মানুষ, আমার তো 100টা মানুষ বড় হওয়ার দরকার না, আমি বড় হইতে পারি কিনা। এখন একটা স্টুডেন্ট যদি আজাদ ভাইয়ের ওইখানে বা নিয়াজ রহিম ভাইয়ের ওইখানে যে যদি একটা মেন্টর ধরে, উনি যে একটা জার্মান লোকের কথা বললেন, একটা ভালো ওয়ার্কারের কথা বললেন, টেকনিশিয়ানের কথা বললেন, একটা ফ্যাশন ডিজাইনারের কথা বললেন, ওইরকম আমাদের একটা স্টুডেন্ট যদি ওইরকম এক একজন মেন্টর ধরে, ও কিন্তু জীবনে বড় হয়ে যাবে। এই কথাগুলা আমার মনে হয় যে আমরা যারা আজকে শুনতেছে প্রত্যেকের মধ্যে বড় হওয়ার একটা স্বপ্ন রাখতে হবে। আর ইউনিভার্সিটি গুলাকে কিন্তু ওনারা দুজন দেখতেন কেমন ভাইব্রেন্ট, মানে আমাদের তো বয়স ধরে না, এখন একটা মোটামুটি একটা জায়গায় আসছে, তার মানে কি 18-20 বছরের যে ছেলেগুলা ওরা কিন্তু আরো শক্তিশালী, ওদের কিন্তু রক্ত খালি ভাইব্রেট করবে। ওরা এই যে উনি যেমন আজাদ ভাই বললেন যে আপনি 8জন 10জন করে স্টুডেন্ট ডাকেন, দূরে দূরে বসান, বসে পড়ান, আচ্ছা নিয়ম নাই তারপরে একটু পড়ান না, একটা ইন্ডাস্ট্রিতে একটু পাঠাই দেন না। এই ধরনের এখন কোনো বড় অর্গানাইজেশনে কিন্তু স্টুডেন্টরা নাই। এর মধ্যে যদি আমাদের স্টেট ইউনিভার্সিটি 2-4টা ছেলে চলে যায়, তাহলে কিন্তু ওদের যারা এইচআর এর লোক কিন্তু ওদের ভুলবে না, চাকরিটা যখন লাগবে ওদেরকে কিন্তু দিবে। তো এই যে আজাদ ভাইদের মতো লোক, নিয়াজ রহিম ভাইদের মতো লোকদের আনার উদ্দেশ্য যে আমি আজাদ হব, আমি নিয়াজ রহিম হব, এই জিনিসগুলো যদি আমরা একটাবার মাথার মধ্যে আনতে পারি এবং যদি পরিশ্রমটা যদি করতে পারি এবং নলেজের সঙ্গে যদি থাকতে পারি, আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। এটাকে আমি বাংলাদেশে আছি কি আমেরিকাতে আছি। এবার বলেন। জি, আসলে আপনি যে কথা ওইটাই আর কি, যে আপনাদের মতো বিজনেস লিডারদের আমাদের ছাত্রদের সামনে আনার উদ্দেশ্য কিন্তু ওইটাই ছিল, যে আমাদের ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে শুনবে, আপনাদের থেকে অনুপ্রাণিত হবে। দ্যাট ওয়াজ আওয়ার অবজেক্টিভ। যাক, আমরা সেটা আবার ইনশাল্লাহ শুরু করব যখন আমাদের স্বাভাবিক অবস্থা এসে যাবে। এই প্রসঙ্গে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কি কি কর্মকাণ্ডগুলি করছি সেগুলো একটু আপনাদেরকে জানানো এবং আমরা ভবিষ্যতে আপনাদের সাথে কি করতে পারি সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব। যেমন আমরা যেটা দেখেছি যে আসলে এখন বাংলাদেশের বিজনেস ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। আগের মতো একটা ট্রেডিশনাল বিজনেস কিন্তু এখন মানুষ করে না, আগের মতো কিন্তু কর্মক্ষেত্র নেই, এখন কর্মক্ষেত্র অনেক ডাইনামিক হয়ে গেছে।
আপনার আইটি বেসড হয়ে গেছে, নলেজ বেসড হয়েছে। তো এই ব্যাপারে যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারি, আমরা যে ক্লাসরুম শিক্ষাটা দিচ্ছি সেটার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ফ্যাক্টরি ভিজিট এবং এই বিষয়গুলি আমরা ইন্টার্নশিপ বলেন বা সরাসরি কাজ করা, এগুলি আমরা আমাদের ছাত্রদেরকে করাতে চাই। যেমন আমি অনেক সময় এই কথাটা বলে থাকি, যেমন আমাদের বিওটির প্রেসিডেন্ট সাহেব, উনি একজন ডক্টর, মেডিকেল গ্রাজুয়েট, যে আপনারা যখন গ্রাজুয়েট হচ্ছেন আপনাদের 1টি বছর ইন্টার্নশিপ করতে হয়, কিন্তু আমরা ছেলে মেয়েদের কিন্তু 1 বছর ইন্টার্নশিপ দেওয়ার কোনো সুযোগই সৃষ্টি করতে পারি না। এটা আমার মাথায় একটা বিষয় আছে যে আপনারা যদি আমাদের ছাত্রদেরকে 1 বছরের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করেন, যেমন মনে করেন আপনি একজন ভালো গ্রাজুয়েটকে যখন রিক্রুট করছেন তাকে আপনি 40,000 টাকা 50,000 টাকা বেতন দিচ্ছেন, কিন্তু আমার একজন নতুন গ্রাজুয়েটকে যদি আপনি 3 মাসের ইন্টার্নশিপ দিয়ে সেখানে একটা নমিনাল আপনি একটা অনারিয়াম দিয়ে পরবর্তীতে আরো 1 বছর যদি তাদেরকে আপনি ওদেরকে যা দিচ্ছেন তার হাফ বেতনে অথবা কোয়ার্টার বেতনে তাদেরকে আপনারা খাটিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে আমার ছাত্র উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা কম খরচে আপনারা আপনাদের সার্ভিসটা পেতে পারেন। এই জন্য এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে অ্যাপিল থাকবে যে আমরা এইভাবে করতে পারি কিনা, যে আমাদের ছাত্রদের যে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে যেভাবে আমরা ফিট করতে পারি, 1 বছরের জন্য তাদেরকে আমরা কাজে দিয়ে দিলাম, অর্থাৎ তারা 1 বছর পরে তারা একজন যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে তারা আসলে রিয়েল কর্মক্ষেত্রে জন্য নিজেদেরকে প্রস্তুত করা। যদি এটা আমরা করতে পারি, দ্যাট উইল বি মাচ বেটার। অর্থাৎ আমার যে সরাসরি প্রস্তাব যে আমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে এখন সিম্পলি একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে যাচ্ছে, কিছু শিখে তারা একটা রিপোর্ট লিখে আমাদেরকে জমা দিচ্ছে, আমরা সেইগুলি ইভ্যালুয়েট করে দিচ্ছি, আসলে এটা খুব একটা বেশি কাজ হচ্ছে না, ছেলে মেয়েরা খুব একটা বেশি শিখতে পারছে না এবং আপনারাও তাদেরকে ওইভাবে গাইড করতে পারছেন না বা তাদের সার্ভিসটা নিতে পারছেন না। আমার একটা প্রস্তাব থাকবে, যদি আপনারা ছেলে মেয়েদের জন্য এই ধরনের একটা ব্যবস্থা করেন যে আমাদের ছেলেমেয়েরা 3 মাস ইন্টার্নশিপ করবে, পরবর্তী 9 মাস তাদেরকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে স্বল্প বেতনে, অর্থাৎ একজন পূর্ণ গ্রাজুয়েট যে যদি আপনি তাকে 40,000 টাকা দেন, একটু আপনি 25,000 টাকা দিয়ে আপনার কাজটা আপনি করে নিতে পারেন, সাথে আমার গ্রাজুয়েটকে আমরা রিয়েল ওয়ার্ক প্লেসের জন্য রেডি করে দিলেন, সেটা আমাদের একটা প্রস্তাব আপনাদের কাছে থাকবে। এবং আমাদের আপনি যে কথাটা বলেছেন আজ সত্যি কথা বলতে, আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমির সঙ্গে এই যে গ্যাপটা রয়ে গেছে, এর অনেকগুলি কারণ আছে। এর জন্য আমরা বিশ্ববিদ্যালয়ই বেশি আসলে আমরা দায়ী। আসলে এভাবে আমরা সিলেবাসটাকে ওইভাবে আমরা ডিজাইন করতে পারি না। আমাদের এই প্রোগ্রামের আওতার ভিতরে কিন্তু এটাও আছে যে আমাদের সিলেবাসটাকে আমরা নিড বেসড করতে চাই, এবং সেখানে আমাদের এই কারিকুলাম কমিটিতে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আপনাদের মতো লোকজন অথবা আপনাদের নমিনেটেড যারা আমাদের এই ব্যাপারে হেল্প করতে পারবে তাদেরকে আমরা নিয়ে আসে আমাদের এই সিলেবাস গুলিকে আমরা ডিজাইন করতে পারি। আসলে এখানে আমরা অনেক জিনিস পড়াই যেগুলি আমাদের দেশের কনটেক্সটে ওরকম উপযোগী না। আমরা মোস্টলি আমেরিকান বই পড়াচ্ছি, আমেরিকান কথাবার্তা বলছি, কিন্তু আমরা তো আমেরিকান কোম্পানিতে তাদেরকে নিতে পারছি না। এই জন্য আমাদের বিভিন্ন বিজনেস ইউনিটে কি হচ্ছে না হচ্ছে এগুলি দেখা এবং সেই অনুযায়ী আমাদের সিলেবাসটাকে তৈরি করা এবং আমাদের কর্মীদেরকে ওইভাবে তৈরি করা, যাতে করে আমাদের আর সিইও বলেন অথবা মিড লেভেলের একজন ভালো দক্ষ লোককে আমাদের বাহির থেকে আমদানি করতে না হয়। এই জন্য আমরা সিলেবাস তৈরি করার ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইবো। আমরা আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আছে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আমি সরাসরি আপনাদের ওখানে ভিজিট করব। আমি কিন্তু ভিজিট করি, আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করে আমি আপনাদের ওখানে যাব এবং কিভাবে এই ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারি। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট নর্মালি আমরা এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার এগুলো করে থাকি, বা 4 বছরের প্রোগ্রামের ভিতরে মাঝে হয়তো কোনো এক সময় করলাম। আমাদের প্ল্যান আছে সেটা হচ্ছে যে না, আমি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটা প্রতি সেমিস্টারে রাখতে চাই, অর্থাৎ 1 দিনের জন্য বা 2 দিনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রতি সেমিস্টারে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার তারা আপনাদের ইন্ডাস্ট্রি ভিজিট করবেন। সেই ভিজিটের জন্য অবশ্যই আজাদ সাহেব যেটা বললেন, অনেক ইন্ডাস্ট্রি আছে, নিয়াজুল সাহেবের যে নেটওয়ার্ক আছে, আমরা সেখানে আমাদের ছাত্রদের পাঠাতে চাই এবং সেখানে তারা ভিজিট করুক, তারা দেখুক, 1 দিন না 2 দিন না 5 দিন ওরা থাকুক। আপনি যে ভদ্রলোকের কথা বলে এরকম অনেক লোক আপনাদের আছে, তাদের সঙ্গে আমাদের ছাত্রদেরকে আমরা অ্যাটাচ করে দিতে চাই। শুধু তাই না, আমাদের ছাত্রদের না, আমরা চাইলে আমাদের টিচারদেরকেও আমরা এই কাজের ভিতরে দিয়ে দিতে চাই, বিকজ টিচাররা ওইটা দেখে অ্যাকচুয়ালি কি দেখে আসলো সেটা সরাসরি ক্লাসে তারা বললে
আমার মনে হয় ছাত্র বেশি উপকৃত হবে। এভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ইন্টার্নশিপ প্রোগ্রাম, আরেকটি যেটা আমরা দেখি আমাদের দেশে যে সমস্যাটা আছে, এই কেস স্টাডি। আমরা যখন কেস স্টাডি করাই, আসলে বাংলাদেশের কোনো কেস নিয়ে ডিল করতে পারি না, বিকজ ওই কেসগুলি আমরা যেহেতু আমেরিকান বই পড়াই, আমেরিকান কেসগুলিকে নিয়ে আমরা বেশি ডিল করি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলি, সেখানে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলি আছে সেগুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেছেন বা কিভাবে হ্যান্ডেল করা যায়, এ সমস্ত বিষয়ে আমরা কিছু কেস ডেভেলপ করতে চাই। এই কেসগুলি ডেভেলপ করার জন্য আমার কিছু শিক্ষক আপনাদের সঙ্গে কাজ করতে চায়। যদি আপনারা সে সুযোগ করে দেন, তাহলে বাংলাদেশের কিছু কেস আমরা ডেভেলপ করে নিতে চাই। অর্থাৎ এভাবে আমাদের সিলেবাস বা আমাদের ছাত্রদের কিন্তু আমরা এখন অনেকটা বিজনেস ওরিয়েন্টেড করে নিয়ে আসছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদেরকে আমরা পাঠানোর চেষ্টা করছি। তাই সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা অবশ্যই চাইব। আমি এই ক্ষেত্রে আমার একটি ব্যক্তিগত এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যখন আমেরিকা থেকে এমবিএ করার জন্য যাই ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে, এখানে আমার এক মার্কেটিং এর টিচার আমার অ্যাসাইনমেন্ট দিল, সেটা জেনারেল মোটরস এর উপরে। আমরা জেনারেল মোটরস ওখানে যে শোরুম আছে ওখানে ভিজিট করলাম এবং আমরা অ্যাড্রেস দিলাম ওনাদের, এবং আমরা যাওয়ার পরে তাদের চিঠি লিখলাম এবং আমি দেখলাম 4-5 দিনের ভিতরে আমাদের কাছে প্রচুর ম্যাটেরিয়ালস আসতেছে। এবং শুধু তাই না, ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করলাম এবং তারা আমাদেরকে পিটসবার্গে কোনো একটা জায়গা ভিজিট করাইলো এবং সেটা আমরা ভিজিট করে আসলাম। এবং অন দ্য বেসিস অফ দ্যাট রিয়েল এক্সপিরিয়েন্স আমরা আমাদের রিপোর্টটা ডেলিগেশনকে প্রেজেন্ট করলাম। এই সুযোগ যদি আপনারা আমাদেরকে সৃষ্টি করে দেন, তাহলে আমরা অবশ্যই আপনার ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের শিক্ষকদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা আরো সুদৃঢ় করতে চাই। ইনশাল্লাহ আপনারা এই যে কোভিড এর সময় যদি আমরা সরাসরি আপনাদের কাছে পাঠাতে পারছি না, যেটা আজাদ সাহেব বললেন বা নিয়াজ সাহেব বলেছেন, যদি এর মাঝেও যদি আমরা আপনাদের কাছে আমাদের কোনো ছাত্রদেরকে আমরা পাঠাই, আপনারা যদি তাদের জন্য কোনো একটি অ্যাকোমোডেশন করে দিতে পারেন, সে চেষ্টা আমরা করব। এখানে অনেক ছাত্র ঢাকাতে থাকে, আমরা তাদেরকে আপনাদের সঙ্গে বা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যদি পাঠাতে চাই, ভিজিট করাতে চাই, সেই ব্যবস্থাগুলো করে দিলে আমরা খুবই উপকৃত হব। আমি যে জিনিসটা মনে করি যে এখন আসলে লেখাপড়া এখন বইয়ের ভিতরে নেই, লেখাপড়া এখন মাঠে চলে গিয়েছে, একেবারে ফিল্ডে চলে গিয়েছে। আমরা সেখান থেকে ছেলে মেয়েদেরকে শেখাতে চাই এবং আমরা এটা কিন্তু মাঝে মাঝে প্ল্যান করেছি যে আমরা ওই যে প্রতি এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম একটা না করে, ইন্টার্নশিপ না করে, এট দ্য এন্ড অফ এভরি ইয়ার 4 বছরে বা আমাদের কোনো কোনো ক্ষেত্রে 5 বছরও আছে, সেগুলি আমরা প্রত্যেক বছরের শেষে আমরা ছেলে মেয়েদেরকে ইন্টার্নশিপে বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আমরা পাঠাতে চাই। আমি আজকে আপনাদের পেয়ে খুবই খুশি এবং আশা করি আমরা পরবর্তীতে আমাদের ছাত্রদের সামনে আপনাদেরকে আমরা হাজির করার চেষ্টা করব এবং আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে আপনারা মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের ছাত্র উপকৃত হবে, আমাদের শিক্ষকরা উপকৃত হবে। আসলে ওই যেটা আমাদের বিওটি প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন বা আপনারাও বলেছেন যে আমাদের একাডেমিতে আছে, আমরা বের হতে চাই না। আসলে কেন যেন আমাদেরকে আলাদা করে রাখতে চায়, এটা কিন্তু সবাই না। অনেকে কিন্তু ইন্ডাস্ট্রি ভিজিট করতে চায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে চায়, আপনার সঙ্গে আলাপ করতে চায়, সেগুলো আমরা করবো। আমাদের শিক্ষকদেরকে আপনাদের ওখানে পাঠাবো, যাতে করে আমরা আপনাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করতে পারি। এবং আপনাদের বক্তব্য থেকে যেটা বুঝলাম, আপনারা আমাদেরকে হেল্প করার জন্য মোটামুটি বসেই আছেন, আপনারা রেডি আছেন। আমরা এখন আপনাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এবং আপনাদেরকে বিশ্ববিদ্যালয় খুললে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ইনভাইট করব। আশা করি আপনারা আমাদের সেই ইনভাইটেশনে সাড়া দিবেন এবং সেগুলি আমরা অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমি যে লিঙ্কেজটা, এটাকে আমরা আরো সুদৃঢ় করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেব এবং সেই সুযোগ আপনারা আমাদের সৃষ্টি করে দেবেন এই প্রত্যাশা রেখে। এবং আপনারা আজকে আমাদের এই সেমিনারে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করা আমরা অনেক উপকৃত হলাম এবং আপনাদের আগ্রহ জানতে পারলাম এবং আপনাদের সাথে যে আমাদের সম্পর্ক সৃষ্টি হলো, এটা আমি আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমরা আরো মিলেমিশে কাজ করার প্রত্যাশা রেখে আপনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। উর্মি, তুমি এখন আমার করে শেষ করো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।
এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদের সবাইকে উপকৃত করার জন্য। আমি একদম ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি এই পর্যায়ে আমাদের বিওটি প্রেসিডেন্ট শামীম স্যারকে আমন্ত্রণ জানাবো। স্যার, যদি আপনি কিছু আমাদের বলেন। তো কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আমাদের শেষ বক্তব্য হলো যে ইন্ডাস্ট্রির মতো আমাদের এই একাডেমিয়াদেরকে অ্যাক্টিভ হইতে হবে। আমি তো মানে আবার এখন আগের কথা এসে পড়ে, আমি কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে গেলে খুব অস্থির হয়ে যায়। রুমের মধ্যে বসে কিন্তু হবে না, মানে ওইখানে কেমন যেন একটা আলাদা পরিবেশ, ভিতরে থাকে ওর সঙ্গে গল্প করে, ওর সঙ্গে গল্প করে। কিন্তু আমরা যেভাবে সারাদিন বেরোচ্ছি, এর সঙ্গে ওর সঙ্গে কমিউনিকেশন, আরো বড় হওয়া, আরো ভালো কাজ করা, আরো কিছু করা, আকাশকে ছোঁয়া, এটা আনতে হবে। আমাদের দেশে একটা কিন্তু কনসেপ্ট আছে, এটা আমি ধরেন বলতে চাই না, তারপরও যে মানে যারা একাডেমিতে কাজ করে ওরা কিন্তু একটু লেস রিস্ক থাকে, কিন্তু আমার মনে হয় যে এটা এই সময়টা এখন আর নাই। এখন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একই তালে চলবে। ধন্যবাদ সবাইকে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ওয়েবিনারে একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আমরা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, রীতিমতো একটা মহামারীর মধ্যে দিয়ে আমাদের যুদ্ধ চলছে। তো আসুন আমরা নিজেরা বাঁচি এবং মানুষকে বাঁচাই, দেশকে বাঁচাই। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।